রিনা নদীতে পাথর ছুঁড়ছে, তার সঙ্গে কিছু বন্ধু দাঁড়িয়ে আছে। দেখো আমি কিভাবে পাথর ছুঁড়ছি। 1 2 3। হঠাৎ রিনার পা পিছলে যায় এবং সে নদীতে পড়ে যায়। বাঁচাও বাঁচাও, আমি ডুবছি, আমি ডুবে যাচ্ছি। নদীর জলে একটা জলপরী মায়া উঠে আসে। তার রূপ একদম উজ্জ্বল। ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাকে সাহায্য করব। মায়া রিনাকে জল থেকে তুলে নেয়। তুমি কে? তুমি কি সত্যিই জলপরী? হ্যাঁ, আমি এই নদীর জলপরী। তুমি সাহসী, কিন্তু সাবধান থাকতে হবে। জল সবসময় বিপজ্জনক হতে পারে। হঠাৎ নদীর দিকে ঝড় আসছে এবং দূরে একটা ডাইনি কালিকা নদীর কাছে দেখা যাচ্ছে। আজ রাতের খাবার হবে। মাছগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি তাদের নিয়ে যাব। আমাদের কিছু করতে হবে। কালিকা নদীর মাছগুলো ধরা শুরু করেছে। আমি তোমার সাহায্য করতে চাই। আমরা একত্রিত হয়ে তাকে থামাবো। রিনা ও মায়া একত্রিত হয়ে পরিকল্পনা করতে থাকে। রিনা নদীর পাড়ে বসে জলকে দেখে। আমি নদীকে খুব ভালোবাসি, এর সৌন্দর্য, এর শান্তি, সব কিছুই। কিন্তু কালিকার মতো একজন ডাইনির আগমন আমাদের জন্য বিপদ। নদী আমাদের জীবন, আমাদের এই প্রেমকে সুরক্ষা দিতে হবে। একসঙ্গে কাজ করলে আমরা সব কিছু সামলে নিতে পারব। কালিকা নদীর পাড়ে উপস্থিত হয়ে হাসতে থাকে। আমি হলাম কালিকা ডাইনি। আজ রাতে মাছ ধরার জন্য আমি প্রস্তুত। কেউ আমাকে আটকাতে পারবে না। কালিকা জল থেকে মাছ ধরতে শুরু করে। আজকে রাতের খাবার প্রস্তুত করতে যাচ্ছি, কেউ আমাকে বাধা দিতে পারবে না। মায়া ও রিনা একত্রিত হয়ে নদী রক্ষা করার পরিকল্পনা করে। রিনা, তুমি নদীর জল থেকে শক্তি নাও, আমাদের তাকে থামাতে হবে। আমি প্রস্তুত। কালিকাকে আমি থামাবো। আমাদের এই নদীকে রক্ষা করতে হবে। নদীর মাছগুলো একেবারে আমার পছন্দের। আজ কোনো মাছ বাঁচবে না, আমি তাদের সব ধরব। মায়া ও রিনা একত্রিত হয়ে কালিকার বিরুদ্ধে লড়াই শুরু করে। তুমি নদীকে নষ্ট করতে পারবে না কালিকা, আমরা তোমাকে থামাবো। নদীর মাছগুলোকে বাঁচাও, আমাদের এই নদীকে রক্ষা করতে হবে। বড় ঢেউ উঠেছে এবং রিনা শক্তি নিয়ে লড়াই করছে। তোমরা কিছুই করতে পারবে না, আমি অনেক শক্তিশালী। আমরা নদীকে রক্ষা করব, আমাদের শক্তি একত্রিত করতে হবে। মায়া জল থেকে ঢেউ তুলে কালিকার দিকে ছুঁড়ে দেয়, যাতে সে পিছিয়ে পড়ে। মাছগুলোকে বাঁচাও, তাদের জীবন আমাদের হাতে। মায়া জলপরী নদীর জলে উজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ করেই কালিকা ডাইনি অন্ধকার থেকে বেরিয়ে আসে। আজ রাতে তোমার শেষ রাত জলপরী, আমি তোমাকে ধরে নিয়ে যাব। আজকের রাত আমার। মায়া পালানোর চেষ্টা করে, কিন্তু কালিকা তার জাদু দিয়ে আঘাত করে। মায়া আহত হয়ে মাটিতে পড়ে। তুমি আমাকে জয় করতে পারবে না কালিকা, আমি নদীর শক্তি। কালিকা মায়াকে ধরে ফেলে এবং অন্ধকারে নিয়ে যায়। আজ রাতে আমি তোমাকে খেয়ে ফেলবো। তোমার শক্তি আমায় আরো শক্তিশালী করবে। রাত্রির অন্ধকারে রিনা নদীর পাড়ে এসে দাঁড়ায়। সে মায়ার কষ্টের গলা শুনে শঙ্কিত হয়ে পড়ে। মায়া, তুমি কোথায়? আমি তোমাকে উদ্ধার করতে আসছি। রিনা, আমাকে উদ্ধার করো। কালিকা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে দ্রুত খুঁজে বের করো। রিনা দ্রুত সাঁতার কাটে এবং কালিকার গুহায় পৌঁছায়।
গুহার ভেতর মায়া শিকলবন্দি হয়ে আছে। মায়া, আমি তোমাকে মুক্তি দেব। রিনা মায়ার শিকল ভাঙার চেষ্টা করে। তুমি কিছুই করতে পারবে না ছোট্ট মেয়ে, আমি তোমাদের ধ্বংস করব। রিনা সাহস নিয়ে শিকল খুলে দেয়। আমরা একত্রিত হলে আমরা তাকে থামাতে পারবো। আমি তোমাকে কষ্ট করে মুক্তি দিতে পেরেছি। মায়া মুক্তি পায় এবং উজ্জ্বল হয়ে ওঠে। আমরা নদীকে রক্ষা করব রিনা, এখন আমার সময় এসেছে। মায়া নিজের শক্তি ব্যবহার করে কালিকার দিকে তাকায়। কালিকা, তুমি নদীর শান্তিকে নষ্ট করতে পারবে না। আমি তোমার বিরুদ্ধে দাঁড়াবো। মায়া নিজের শক্তি ব্যবহার করে একটি অগ্নির বল কালিকার দিকে ছুঁড়ে দেয়। কালিকা পেছনে সরে যায়। তুমি আমাকে থামাতে পারবে না, আমি তোমার শক্তিকে নিঃশেষ করব। কালিকা জাদু করে জলপরীর দিকে একটা অস্ত্র ছুঁড়ে মারে। জলপরীও জাদু করে একটা অস্ত্র ছুঁড়ে মারল। দুটি অস্ত্র একসঙ্গে সংঘর্ষ করে বিশাল বিস্ফোরণ ঘটে। আমার হাত থেকে তুমি বাঁচবে না কালিকা। এই নদী আমাদের এবং আমরা এটিকে রক্ষা করব। কালিকার চারিদিকে জাদু করে একটি বলয় তৈরি করে। কালিকা অনেক চেষ্টা করে, কিন্তু সেই বলয় থেকে বেরোতে পারে না। এটা দেখে রিনা ও মায়া হাসছে। আমরা সফল হয়েছি। নদী এখন নিরাপদ। কালিকা আর ফিরে আসবে না। আমি জানতাম আমরা পারব। এই নদী আমাদের, আমাদের এটি রক্ষা করতে হবে। এই নদী তোমাদের এবং আমার জীবন। আমাদের সব সময় একসাথে থাকতে হবে। এখন থেকে আমরা একে অপরের রক্ষক। জলপরী ও রিনার এই গল্প আমাদের শেখায় যে প্রকৃতি আমাদের দায়িত্ব। যতক্ষণ আমরা একত্রিত হয়ে কাজ করি, ততক্ষণ আমরা সব কিছু মোকাবিলা করতে পারব। নদী আমাদের জীবনের অংশ। আমাদের এটি রক্ষা করতে হবে। অদিতির স্কুলের পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই সে কলেজ ভর্তি হওয়ার জন্য যাচ্ছিল। কলেজের প্রথম দিনে দেরি না হওয়ার জন্য অদিতি তাড়াহুড়ো করে হাঁটছিল। হঠাৎ তার ধাক্কা লাগে কলেজের সবচেয়ে জনপ্রিয় ছেলে প্রিয়াংশুর সাথে। আরে আরে, ও হ্যালো মিস, দেখেও চলতে পারো না? আমি দুঃখিত। প্রিয়াংশু অদিতির সাদাসিধে মুখ ও সুন্দর কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে পড়ে। কিছুদিনেই অদিতি এবং প্রিয়াংশুর বন্ধুত্ব শুরু হয় এবং দুজনেই একে অপরকে মনে মনে পছন্দ করতে শুরু করে। কিছুদিন পর অদিতির জন্মদিন আসে, তাই প্রিয়াংশু তার জন্য একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করে। কোথাও না কোথাও পুরো কলেজ তাদের মধ্যে বাড়তে থাকা ভালোবাসার অনুভূতিটা বুঝতে পারে। কিন্তু প্রিয়াংশুর বেস্ট ফ্রেন্ড অনিকেত এই বিষয়টি পছন্দ করে না, কারণ কেউ বুঝতে পারে না। তবে অনিকেত সবসময় চেষ্টা করে অদিতি যেন প্রিয়াংশুর থেকে দূরে থাকে। একদিন অনিকেত অদিতিকে ক্লাসে যাওয়ার সময় থামিয়ে দেয়। অদিতি, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো অনিকেত। দেখো, আমার কথা ভুলভাবে নেবে না, কিন্তু আমি তোমাকে খুব ভালো বন্ধু মনে করি এবং আমি তোমাকে জানাতে চাই যে প্রিয়াংশু তোমার জন্য সঠিক ছেলে নয়। অদিতি, সে যেরকম দেখায় আসলে সে তেমন নয়। আমি তার বন্ধু, তাই তাকে তোমার চেয়ে ভালো জানি। তাই জন্যই বলছি অদিতি। চুপ করো অনিকেত। আমি তোমাকে ভালো মনে করতাম, কিন্তু তুমি তোমার বন্ধুর পেছনে তার খারাপ কথা বলছো। আমি তোমাকে ঘৃণা করি। আজ থেকে আমার সাথে কখনো কথা বলবে না। দেখো অদিতি, তুমি কিন্তু ভুল ছেলের উপরে বিশ্বাস রাখছো। আচ্ছা, প্লিজ এখান থেকে চলে যাও। অদিতি চলে যায় এবং প্রিয়াংশুকে সব জানিয়ে দেয়, কিন্তু প্রিয়াংশু কিছুই বলে না। অদিতি মনে মনে ভাবতে থাকে, প্রিয়াংশু কত ভালো, এত কিছু শুনেও কিছু বলেনি। প্রিয়াংশু অদিতিকে তার জন্মদিনের জন্য একটি হাভেলিতে নিয়ে যায়, যেখানে শুধু দুজনেই ছিল। এই হাভেলিটা কত বড় প্রিয়াংশু, কিন্তু এখানে কেউ নেই। এটা কেন? কারণ আমি চাইছিলাম আমরা দুজন একসাথে কিছু সময় কাটাই। আমি অনেক দিন ধরেই তোমার সাথে কিছু বলার জন্য প্রস্তুত। কি বলবে? অদিতি, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি।
আমি বহুদিন ধরেই তোমাকে সেটা বলতে চেয়েছিলাম। ধীরে ধীরে প্রিয়াংশু অদিতির কাছে আসে এবং তাকে চুম্বন করে। অদিতি প্রেমে এতটাই হারিয়ে যায় যে তার সীমা ছাড়িয়ে যায়। পরের দিন অদিতি বাথরুম থেকে স্নান করে বেরিয়ে এসে তার আয়নার ওপর প্রিয়াংশু ও তার ব্যক্তিগত মুহূর্তের ছবি দেখে চমকে ওঠে। অদিতি যেখানে যায় সেখানে তাকে কখনো একটা চিঠি, কখনো তার ছবি পাওয়া যায়। একদিন পুরো কলেজে অদিতির এমএমএস লিক হয়ে যায়। যখন অদিতি কলেজে যায় সবাই তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আহা, এটা অদিতি রে, অদিতি। আরে যার এমএমএসটা এসেছে, কত সাদা সিধে দেখায়, আর কাণ্ড দেখ তলায় তলায়। এক রাত আমাদের সাথেও সময় কাটাও, প্রিয়াংশুর চেয়ে বেশি সুখে রাখবো। এইসব থেকে বিরক্ত হয়ে অদিতি প্রিয়াংশুর কাছে যায় এবং ফিরে আসে না। অদিতির এমন হঠাৎ হারিয়ে যাওয়া সবাইকে অবাক করে দেয় এবং তার পিতামাতারা পুলিশে অভিযোগ করে, কিন্তু অদিতির কোনো সন্ধান পাওয়া যায় না। কিছুদিন পরে প্রিয়াংশু তার জীবনে এগিয়ে গেছে। এখন কলেজের সবচেয়ে সুন্দর প্রিয়া তার গার্লফ্রেন্ড হয়ে গেছে। প্রিয়াংশু কলেজ থেকে তার বাড়িতে যাচ্ছিল, তখন সে একটা ছায়া দেখতে পায়। যতই সে পেছন ঘুরে দেখে কেউ ছিল না। সে আবার চলতে থাকে। তার মনে হতে থাকে যেন কেউ তার পেছন পেছন চলছে। হঠাৎ সে মনে করে কেউ যেন তাকে স্পর্শ করছে। আচমকা সেই হাতগুলো ধরতে গিয়ে ঘুরে যায়। তুমি এখানে? প্রিয়াংশু দেখে প্রিয়া হাসছে। হ্যাঁ, আর কে হতে পারে? তুমি এমন ভয় পাচ্ছ যেন কোনো ভূত দেখেছো। না, তেমন কিছু নয়। প্রিয়াংশু প্রিয়াকে একই হাভেলিতে নিয়ে যায় যেখানে সে অদিতিকে নিয়ে গিয়েছিল। প্রিয়া পানির জন্য রান্নাঘরে যায়। হঠাৎ সে একটা মেয়েকে দেখতে পায় যে তার মতোই দেখতে। প্রিয়া দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে, প্রিয়াংশু, প্রিয়াংশু, দেখো। প্রিয়াংশু চিৎকার শুনে দৌড়ে এসে প্রিয়াকে দেখে। কি হয়েছে প্রিয়া, চিৎকার করছো কেন? ওই দেখো, আমার মতো মেয়ে। কই, কেউ নেই তো। সেখানে কেউ ছিল। এখানে আমরা ছাড়া আর কেউ নেই, এটা তোমার ভুল হবে। প্রিয়াংশু প্রিয়াকে চুম্বন করে এবং তার কাছে আসার চেষ্টা করে। হঠাৎ প্রিয়া ওপরের দিকে দেখে একটা মেয়ে দেওয়ালে উল্টোভাবে ঝুলছে। প্রিয়া আবার ভয় পেয়ে যায় এবং প্রিয়াংশুকে ভুল করে ধাক্কা দিয়ে দেয়। এভাবে করা যায় না প্রিয়া। উপরে দেখো, কেউ আছে। প্রিয়াংশু ওপরের দিকে দেখে কিন্তু কিছুই দেখতে পায় না। উপরে কেউ নেই, মনে হচ্ছে তোমার শরীরটা আজ ভালো নয়, সব মাটি করে দিয়েছে। এখন প্রিয়া নিজেই হঠাৎ চোট পেতে শুরু করে এবং বাতাসে উড়ে গিয়ে দেওয়ালে উল্টোভাবে চলতে থাকে। প্রিয়া তার চোখ দিয়ে একটা চাকুর দিকে ইঙ্গিত করে এবং চাকু দিয়ে নিজের ক্ষতি করে। প্রিয়াংশু এসব দেখে কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পর প্রিয়া মাটিতে খুব দ্রুত পড়তে থাকে। প্রিয়াংশু তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। প্রিয়া ভয় পেয়ে যায়। যখন তারা গাড়ি থেকে কিছু দূরে চলে যায় হঠাৎ প্রিয়াংশু তার গাড়ি থামিয়ে দেয়। কি হয়েছে প্রিয়াংশু, গাড়ি কেন থামালে? প্রিয়া ও প্রিয়াংশু দুজনেই দেখে সামনের রাস্তা হঠাৎ ফেটে যেতে শুরু করে। প্রিয়াংশু তার গাড়ি পেছনে নেয় এবং হঠাৎ পেছনেও মাটি ফেটে যায় এবং তাদের গাড়ি তাতে পড়ে যায়। এরপর তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। যখন তাদের চোখ খোলে তারা একই হাভেলিতে ফিরে আসে। এটা কি প্রিয়াংশু, আমরা আবার এখানে? রাস্তা কিভাবে ফেটে গেল? এটা কি হচ্ছে? আমি জানি না প্রিয়া, এটা কি হচ্ছে। তখন সেখানে অদিতি আসে। কেন মিথ্যে বলছো? তুমি প্রিয়াকে সত্যি বলো, নইলে আজ তুমি মরবে। অদিতি, তুমি এখানে? না না, এটা সম্ভব নয়। এ কে প্রিয়াংশু? এখন তুমি আমাকে কিছু বলবে? প্রিয়াংশু প্রিয়াকে তার এবং অদিতির সম্পর্কে জানায় এবং বলে, অদিতির এমএমএসও আমি তৈরি করেছিলাম। আমি কখনো তার প্রেমে পড়িনি, শুধু বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম, তাই প্রেমের নাটক করেছিলাম।
অদিতির এমএমএস লিক হওয়ার পর সে আমাকে দেখা করতে এসেছিল এবং সে আমারও আমার বন্ধুদের কথাগুলো শুনে এবং আমাকে হুমকি দিতে শুরু করেছিল যে সে পুলিশকে সব বলে দেবে। তাই বাধ্য হয়ে আমাকে তাকে মেরে ফেলতে হয়েছিল। সবাই ভাবছিল এটা লজ্জা থেকে পালিয়ে গেছে, কিন্তু আমি তাকে এই হাবিলিতে সমাহিত করেছিলাম। এত বড় প্রতারণা প্রিয়াংশু! তুমি যে পাপ করেছো, যে ধোঁকা দিয়েছো, মানুষ জানে না, কিন্তু দেখো ঈশ্বর অদিতির জন্য প্রতিশোধ নিচ্ছে। অদিতি ক্রোধে হাবিলির জিনিসগুলো প্রিয়াংশুর দিকে ছুঁড়তে শুরু করে, প্রথমে বই, তারপর চেয়ার। না অদিতি, এভাবে করো না। পুলিশ প্রিয়াংশুকে শাস্তি দেবে, তোমার বিচার নিশ্চিত হবে। না, আমি নিজেই শাস্তি দেব। অদিতি আবার প্রিয়াংশুর দিকে জিনিসপত্রগুলো ছুঁড়তে থাকে, দেওয়ালের ছবি, ঘড়ি। হঠাৎ অদিতির একটা ছবি দেওয়ালে ঝুলছে, যা প্রিয়া দেখতে পায়। অদিতির ছবি এই হাবিলিতে কিভাবে? নিশ্চয়ই কিছু গোপন বিষয় আছে। প্রিয়া সেই ছবির কাছে যাওয়ার চেষ্টা করে, অদিতি তাকে থামিয়ে দেয়। প্রিয়া, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, তুমি এখান থেকে চলে যাও। না অদিতি, আমি তোমাকে বিচার পাবো, প্রিয়াংশুকে শাস্তি হবে এবং পুলিশ দেবে। না, আমি দেব। প্রিয়া সেই ছবির দিকে একটা চাকু ছুঁড়ে দেয়। অদিতি ব্যথায় চিৎকার করে ওঠে। প্রিয়া বুঝতে পারে যে অদিতির মুক্তি কেবল সেই ছবির মাধ্যমেই সম্ভব। অদিতি প্রিয়াংশুকে বাতাসে তুলে এবং মাটিতে ছুঁড়ে দেয়। প্রিয়া হঠাৎ জ্বলন্ত দেশলাইয়ের কাঠি ওই ছবির ওপর ছুঁড়ে দেয়, ফলে ছবিটি পুড়ে যায়। অদিতিও পুড়ে যেতে শুরু করে। আমাকে মাপ করে দাও অদিতি, কিন্তু আমি তোমাকে মুক্ত করতে চেয়েছিলাম এবং আমি প্রতিশ্রুতি করি তোমার বিচার হবে।